তুলনামূলক সাহিত্য বলতে কি বোঝো? তুলনামূলক সাহিত্য চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোকপাত করো। তুলনামূলক সাহিত্যের ধারণা। সাহিত্য সমালোচকদের প্রতিষ্ঠিত রীতি পদ্ধতির মধ্যে তুলনামূলক সাহিত্য সমালোচনার পদ্ধতিটি বিশেষ গুরুত্বপূর্ণ। দেশ বিদেশে রচিত সাহিত্য পাঠ করার পর বিদগ্ধ জনমানসে বিভিন্ন সাহিত্য বিষয়ে যখন তুলমূল্য আলোচনা চলতে থাকে, সেই আলোচনার দ্বারা সাহিত্যের ফর্মের পর্যালোচনা প্রতিষ্ঠিত হয়। এভাবেই তুলনামূলক সাহিত্য সমালোচনার ধারা প্রতিষ্ঠিত হয়েছে। একই ভাষায় রচিত ভিন্ন ভিন্ন সাহিত্যিকের রচিত সাহিত্য অথবা বিভিন্ন ভাষায় রচিত সাহিত্যের ভাবনা ও রচনার ফর্ম বিষয়ক, গঠন বিষয়ক, রস বিষয়ক তুলনামূলক আলোচনা তুলনামূলক সাহিত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। সাহিত্যের ভাবনা ও বিষয়গত সৌন্দর্য তত্ত্বকে প্রতিষ্ঠিত করার জন্য একাধিক সাহিত্যকারের রচনাকে যথাযথভাবে বিশ্লেষণ করা হয়। এতে সাহিত্য পাঠের রস, সৌন্দর্য, তত্ত্ব ও সমকালের জনমানসে তার প্রতিফলন যথার্থ পরিস্ফুট হয়। তাই তুলনামূলক সাহিত্য সমালোচনা সাহিত্য পাঠের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তুলনামূলক সাহিত্য চর্চার প্রাসঙ্গিকতা। সাধারণ সাহিত্য থেকে তুলনামূলক সাহিত্যের পার্থক্য আছে কিনা সেটিও আলোচকদের ভাবিয়েছে। বলা হয়েছে, সাধারণ সাহিত্য তত্ত্ব হচ্ছে সেই ধরনের সাহিত্য আন্দোলন, সাহিত্যরীতি যা জাতীয় সীমা লঙ্ঘন করেছে। অন্যদিকে তুলনামূলক সাহিত্য দুই বা ততোধিক সাহিত্যের পারস্পরিক সম্পর্ক নির্ণয়ে ব্যস্ত। কিন্তু এর পার্থক্য নির্ধারণ বড়ই কঠিন। হোল্যান্ডের বাইরে ওয়াল্টার স্কটের প্রভাব এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ঐতিহাসিক উপন্যাসের বিকাশে দুটি আলোচনার ক্ষেত্রে সীমারেখা করা শক্ত। কারণ তুলনামূলক সাহিত্য অনেক সময় সাধারণ সাহিত্য আলোচনাতে হারিয়ে যায়। তবু তুলনামূলক সাহিত্য জরুরি, কেননা সাহিত্যকে সমগ্র করে ভাববার প্রয়োজন রয়েছে। ভাষাগত দিক বাদ দিয়েও সাহিত্যের উদ্ভব ও বিকাশের আলোচনা জরুরি। আত্মকেন্দ্রিক কোনো জাতীয় সাহিত্যের কথা ভাবা যায় না। পাশ্চাত্য সাহিত্য এক প্রকারের ঐক্য ও সমগ্রতা অর্জন করেছে। গ্রিস ও রোমের প্রাচীন সাহিত্যের সময় থেকে আধুনিক কাল পর্যন্ত ইউরোপ, আমেরিকা, রাশিয়া, ল্যাটিন আমেরিকার সাহিত্যে এক প্রকার ঐক্য আছে। ১৯ শতকের সূচনায় স্লেগেল ভ্রাতৃদ্বয়, সিসমন্ড হেলান প্রমুখ আলোচকরা এই ঐক্য সূত্রের আলোচনা করে গেছেন। কিন্তু জাতীয়তাবোধের বিকাশের সঙ্গে সঙ্গে সংকীর্ণতার চর্চাও হয়েছে। বিবর্তনের প্রভাবে ১৯ শতকের দ্বিতীয়ার্ধে বিশ্বজনীন সাহিত্যের ইতিহাসে একটি আদর্শ রচিত হয়। লোকসাহিত্যিক তাত্ত্বিকেরা, নৃবিজ্ঞানীরা হারবার্ট স্পেন্সারের প্রভাবে সাহিত্যের উৎস, লোকসাহিত্যের নানা রূপের বৈচিত্র্য, এপিক ড্রামা ও নানা রূপের উদ্ভব ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন। কিন্তু জৈব বিবর্তনের তত্ত্ব শেষ পর্যন্ত সাহিত্য তত্ত্বের সঙ্গে তুলনীয় হতে পারেনি। ফলে সাধারণ সাহিত্যের ইতিহাসে ঐতিহাসিক তত্ত্ব নির্ধারণের প্রবণতা তুলনামূলক সাহিত্যে ক্রমশই বেশি করে অনুভূত হতে থাকে। তুলনামূলক সাহিত্য বিষয়টি একটি গবেষণাও। এটা কেবল কিছু তথ্যসূত্র জানা বা বিদ্যার জন্য নয়। এটি পদার্থবিদ্যায় বস্তুর ধর্ম ও ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কিত সূত্রাদি জানার মতোও নয়। তদুপরি তুলনামূলক সাহিত্য মানেই একটি সমন্বিত পাঠ, যেখানে নানান সাহিত্য কীর্তির বিষয়, আঙ্গিক, রীতি, শৈলী, সাহিত্যশিল্প আন্দোলন থেকে শুরু করে এর পটভূমিতে থাকা সমাজ, মানুষ, রাজনীতি, অর্থনীতি, নৃতত্ত্ব তথা সংস্কৃতি নির্মাণের প্রতি বিষয় জড়িয়ে যায়। উপসংহার: সাহিত্য যদিও আপাতভাবে একটি বিশেষ ভাষায় রচিত হয়, কিন্তু এর উপজীব্য বিষয়াবলী সীমানা পেরিয়ে যায়। তাই তুলনামূলক সাহিত্যের উদ্দেশ্যের মধ্য দিয়েই আদতে সাহিত্যের প্রকৃত উদ্দেশ্যের দিকে যাওয়া যায়।